হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি এসএসসি 2026 সালে সিলেট বোর্ডে আসা ফিজিক্সের সবগুলো কোয়েশ্চেন সলভ করে দিব। যারা এসএসসি পরীক্ষাতে ছিলা তোমরা চাইলে তোমাদের আনসারগুলো মিলাতে পারো। এন্ড যারা হচ্ছে অন্য ব্যাচে বিশেষ করে 2026, 27, 28 ব্যাচ, তোমরা ভালো করে ক্লাসটা দেখো। বিকজ তুমি যদি ক্লাসটা দেখো তাহলে দেখবা যে এখানে আমি খুব সুন্দর করে এবং খুবই একদম সহজভাবে হচ্ছে সলভ করে দিয়েছে সবগুলো। তুমি যদি এগুলো দেখো তাহলে তোমার এই সৃজনশীল বা এই টাইপের সবগুলো একদম ভালো করে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো চলো আমরা আর বেশি কথা না বলে আমরা সরাসরি হচ্ছে আমরা সলভে চলে যাই। সো চলো, মোট 60টা প্রশ্ন সৃজনশীল ছিল তোমাদেরকে, ছিল তোমাদের। সো এগুলো তোমরা আনসার করতে হয়েছে আর কি। ওকে, অলরাইট। সো 3 নংটা আমরা সলভ করি। এখানে বলছি কি একটি গাড়ি স্থির অবস্থা হতে, আমি একটু জুম করি তোমরা ভালো করে দেখো, যে বলছি কি একটি গাড়ি স্থির অবস্থা হতে তোমার 2 মিটার পার সেকেন্ড মিটার ত্বরণে সমত্বরণে 100 মিটার দূরত্ব অতিক্রম করে। আর পরবর্তী 100 মিটার সে কি করছে তোমার সমবেগে চলছে, সমবেগে। এবং পরবর্তী 200 মিটার দূরত্ব হচ্ছে সমমন্দনে চলে থেমে যায়। ওকে, অলরাইট। সো গত বছর 6 সেকেন্ড পর ব্যাক করতে এবং গত বছর কি তথ্য অনুযায়ী ব্যাক বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। ওকে, অলরাইট। এখন আমরা করব, তুমি একটু জিনিসটা বুঝো। আচ্ছা, প্রথম গণনামাটা আমি একটু করে দিই, তোমাকে সহজে করে দিই। এখানে ধরো গণনামাটা আমরা করছি যে 6 সেকেন্ড পর ব্যাক কত। তাহলে এখানে ত্বরণ কি দেওয়া আছে, প্রথম ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ত্বরণ, তাই। আর যেহেতু তোমার আদি বেগ 0, ঠিক আছে, রাইট। তাহলে সময় কত, 6 সেকেন্ড। তাহলে বলো আমরা 6 সেকেন্ড পর ব্যাক চাইছি না, তো আমরা জানি কি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে তুমি ইউ তো 0, এ কত 2 মিটার পার সেকেন্ড, টি কত 6, তাহলে হবে কত 12 মিটার পার সেকেন্ড। তার মানে 6 সেকেন্ড পরে এই যে গাড়িটা সেটা হচ্ছে তোমার 12 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। তো এটা হচ্ছে আমাদের গড়াবার আসার, খুবই সুন্দর, খুবই সহজ ছিল। এটা হচ্ছে এমন যে তোমাকে জাস্ট খাওয়াই দিছে, তুমি খেয়ে ফেলবা, শেষ। আচ্ছা, এবার চলো হচ্ছে গণনামাটা আমরা করি। আচ্ছা, এর আগে একটু চিত্রায়িত জিনিসটা যে কেমন হইতে পারে। বিষয়টা এমন কি, ধরো প্রথম 100 মিটার, ঠিক আছে, এবং এইটা হচ্ছে তোমার পরবর্তী 100 মিটার, আর এটা হচ্ছে তোমার পরবর্তী 200 মিটার মনে করো। তাহলে আমরা এটা একটু ইয়ে করি, যে এখানে ধরো এটাকে দিলাম হচ্ছে, এখান থেকে শুরু করছে এ পয়েন্ট দিলাম, তো এখানে হচ্ছে 100 মিটার গেছে, একটু বি পয়েন্ট, তাহলে হচ্ছে 100 মিটার। তবে এটা হচ্ছে তোমার সি পয়েন্ট ধরো, তো এখানে আরো 100 মিটার। তো এখানে ডিতে গিয়ে তোমার ধরো থেমে গেল, তো এটা কত 200 মিটার। আমি তোমাকে বুঝাচ্ছি কিন্তু চিত্র। ওকে, অলরাইট। তো বিষয়টা এমন আর কি যে এখানে 100 মিটার গেছে, তারপর 100 মিটার গেছে, তাহলে এইটা এই যে 100 মিটার সে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে কি করতে গেছে, সেকেন্ড স্কয়ার ত্বরণে গেছে। এবং এই যে 100 মিটার এটা হচ্ছে সমবেগে গেছে, সমবেগে। এবং এইটা হচ্ছে কি আবার তোমার একটা সমমন্দনে গেছে। ওকে, অলরাইট। সো আমরা কাজ করি, এখানে কি বলছে, প্রথম 100 সময় ব্যাক বনাম সময় লেখা ঠিক। তাহলে বলো এই প্রথম এই যে এখানে তোমার এত তোমার ব্যাক কত 0, ইউ কত 0, তাহলে এই যে বি পয়েন্টে তোমার ব্যাক কত হবে, ধরো বি, বি ধরলাম, বি পয়েন্টের ব্যাক, রাইট। এবং এই যে ব্যাগটা বি পয়েন্টের যে ব্যাগটা, এই ব্যাগটি কিন্তু তোমার এই যে বিসি পথ অতিক্রম করবে, তাই না, এই সমবেগে যাবে। তো বিসি পয়েন্টে তোমার বিবি সমানে কি হবে, তোমার ব্যাক হবে। তাহলে একদম শেষে যখন থেমে যাবে, এই যে ডি পয়েন্টে ধরো সে থেমে গেল, তাহলে এখানে তোমার কি হবে, বিডি কত হবে, 0 হবে, রাইট। সো আমরা বুঝলাম এখন আমরা ব্যাগগুলো বের করবো এবং সময়গুলো বের করবো। তাহলে এই প্রথম যে 100 মিটারের জন্য তার সময়টা আমরা কি করব, তার প্রথম 100 মিটারের জন্য সময়টা আমরা বের করবো। প্রথম 100 মিটারের জন্য তাহলে আমরা কি জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো এখানে তো ইউ জিরো, তাহলে হাফ এটি স্কয়ার দিই, এ টি ওয়ান স্কয়ার দিই, ঠিক আছে। আর এটা কি কি ধরবে তোমার এস এ বি আর কি, এস এ বি মানে এ বি এর দূরত্ব আর কি। তাহলে এখান থেকে বলো টি কত হবে, টি হবে রোড ওভার 2 এস এ বি ডিভাইড বাই হচ্ছে তোমার এ, ঠিক আছে। তাহলে মানগুলো বসাইলে হচ্ছে আমরা সময়টা পাবো, টি ওয়ানটা পেয়ে যাবো। তাহলে মানগুলো বসাই আমরা। তো রোড ওভার, তুমি মানগুলো বসাবা, আমি এখানে বসাচ্ছি না, আমি সরাসরি ক্যালকুলেটর বসিয়ে দিচ্ছি। 100 ইন্টু ডিভাইড বাই 102 মিটার পার সেকেন্ড, তাহলে হচ্ছে 10 সেকেন্ড সময় লাগছে। তার মানে এই যে টি ওয়ানটা এটা কত পাইছি আমরা, টি ওয়ান পাইছি 10 সেকেন্ড সময় লাগছে, 10 সেকেন্ড। এবার বি থেকে সি তে 100 মিটার। সো এই যে তোমার বিটা মানে এখানে তোমার এই যে বি পয়েন্টে যে ব্যাগটা, মানে 100 মিটার অতিক্রম করার পরে যে ব্যাগ প্রাপ্ত হবে, এই ব্যাগে কিন্তু বাকি সময়টা মানে বাকি যে বিসি পথটা
সে অতিক্রম করবে। তাহলে এই পয়েন্টে বেগ কত, ইউ প্লাস এটি, তো ইউ তো 0, তাহলে এ কত 2 আর টি কত তোমার 10 সেকেন্ড, তাহলে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই পয়েন্টে তার বেগ প্রাপ্ত হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই শব্দ বিসি পথে তোমার কি 20 মিটার পার সেকেন্ড বেগে সে লাভ করবে। তাহলে সি পয়েন্টের বেগ কত, এত মিটার পার সেকেন্ড, আর ডি পয়েন্টের বেগ কত 0। তাহলে আমরা সময়গুলোকে বের করি। তাহলে বিসির জন্য তোমার সময় কত, তো বিসি মানে এস বিসি কত, যেহেতু সময় হয়ে গেছে তাহলে কি বিটি, তো এখানে বি বলতে এখানে বি তো তোমার এই যেটা মানে এখানে বিবি যে কথা, সমবেগ তো বিসি সেম কথা, মানে এই পুরো রাস্তাটা একই বেগে গেছে, তাহলে কি ইনটু টি, এটাকে আমরা বি ধরলাম। ওকে, এটাকে আমরা বি ধরলাম। তাহলে এখানে টি কত, টিটা বের করবো, তাহলে টি হবে টি2 ধরলাম এটাকে, মানে বিসির জন্য টি2 ধরলাম। তাহলে কি হবে তোমার এস বিসি ডিভাইড বাই হচ্ছে কি তোমার বেগ। তাহলে এই যে এসবিসি কত 100 মিটার আর বেগ কত 20 মিটার পার সেকেন্ড, তাহলে সময় আসবে কত তোমার 100 কে 20 দ্বারা ভাগ করো, 100 ডিভাইড বাই 20, তাহলে 5 সেকেন্ড আসবে হচ্ছে আমাদের এই সময়টা। তাহলে এইটা সময়টা টি2 ধরলাম কত 5 সেকেন্ড। অলরাইট, দেন তুমি একটু ভাবো, আমার এই যে সি থেকে ডি পর্যন্ত এটা সমমন্দনে আসছে, ঠিক আছে, সমমন্দনে আসছে। তাহলে মন্দনে কত হবে, এ ইজ ইকুয়াল টু বিডি মাইনাস বিসি, তাই না? এই যে শেষ বেগ থেকে এই বেগটা সি বিন্দুর বেগটা বের করতে হবে, ডিভাইডেড বাই মানে কি হবে সময়। তাহলে সময়টা আমরা জানি না, সময়টা আমরা জানি না, তাহলে সময়টা কেমনে বের করবো? তো চলো আমরা এই সূত্র ইউজ করি। আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু মানে এস সিডি তো ডিসি তো কি জানি আমরা, মানে আদি বেগ যোগ শেষ বেগ। তাহলে আদি বেগ হচ্ছে তোমার হচ্ছে বিসি আর এটার জন্য শেষ বেগ হচ্ছে বিডি ডিভাইড বাই কি 2 ইনটু কি হবে টি হবে। আচ্ছা, এখান থেকে টি বের করতে পারি আমরা, ত্বরণ বের করা লাগতেছে না এখানে, ঠিক আছে, ত্বরণ বের করা লাগবে না, এখান থেকে টি বের করে ফেলতে পারি। তাহলে আমরা এস ডিসি কত তোমার 200 মিটার, এই যে ডিসি সিডি কত 200 মিটার, তাহলে বি সি বিন্দুতে বেগ হচ্ছে তোমার 20 মিটার আর ডি বিন্দু তোমার 0 যেহেতু থেমে যাবে ডিভাইড বাই 2 ইনটু হচ্ছে টি। তাহলে আমরা পাবো হচ্ছে 10t ইজ ইকুয়াল টু হচ্ছে 200। তাহলে টি এর মান পাবো হচ্ছে 20 সেকেন্ড। কত পাবো, 20 সেকেন্ড সময় আমরা টি পাবো। এটাকে আমরা টি3 ধরে নিই, যেহেতু তোমার ওইগুলোকে টি1 টি2 ধরছি, টি3 ধরে নিই এটাকে, ঠিক আছে। তাহলে এই যে টি3টা আমরা পাইছি কত সেকেন্ড, 20 সেকেন্ড। তাইলে আমরা সবগুলো সময় পেয়ে গেছি এবং সবগুলো বেগ আমরা পেয়ে গেছি। তো এবার চলো আমরা হচ্ছে ফিগারটা আঁকবো, কেমন হতে পারে ফিগারটা। ফিগারটা আমরা এখন এখানে আঁকি। আমরা এক্স অক্ষ কল্পনা করব, হচ্ছে এক্স অক্ষের দিকে হচ্ছে আমরা যে সময়গুলো হচ্ছে কাউন্ট করব, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের বেগগুলো হচ্ছে আমরা কাউন্ট করব। ওকে, রাইট। তো এটা হচ্ছে তোমার সময়, সময় হচ্ছে আমরা এদিকে কাউন্ট করবো, এদিকে হচ্ছে আমরা সময়গুলোকে হচ্ছে করবো টাইম, ঠিক আছে, সেকেন্ড এককে হচ্ছে টাইমগুলো আমরা বসাচ্ছি। আর এই যে ওয়াই অক্ষ বরাবর, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমরা বেগগুলোকে হচ্ছে বেগকে আমরা হচ্ছে করবো ভি, ঠিক আছে। সো এবার খেয়াল করো, আমরা সময়গুলো কাউন্ট করি। প্রথম 10 সেকেন্ড মানে টি1 হচ্ছে 10 সেকেন্ড, তাহলে এটা এখান থেকে শুরু করলে এখানে পর্যন্ত 10 সেকেন্ড ধরলাম, 10 সেকেন্ড। আর তারপরে কি আরো 5 সেকেন্ড, তাহলে এখান থেকে আরো 5 সেকেন্ড ধরে এখানে দিলাম 5 সেকেন্ড আরো, তাহলে এখানে হচ্ছে 15 সেকেন্ড হবে, 15 সেকেন্ড, রাইট। তারপরে আরো 20 সেকেন্ড, তাহলে 15 সাথে আরো 20 যোগ করো, তাহলে 15 যোগ মানে 20, তাহলে হবে 35 সেকেন্ড, তাহলে এখানে হচ্ছে তোমার 35 সেকেন্ড। মানে এখান থেকে 10, এখান থেকে 5 সেকেন্ড, এখান থেকে তোমার 20 সেকেন্ড, তাহলে এখানে 10 15 35 সেকেন্ড হবে, ঠিক আছে। আমরা সময়গুলো বের করলাম। এবার খেয়াল করো, মানে একদম প্রথমে তোমার আদি বেগ 0 ছিল, মানে বেগ হচ্ছে এদিকে কাউন্ট করতেছি আমরা, আদি বেগ 0 ছিল। তো আমরা যেটা করতেছি এখানে, ধরো এটা হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড তো একক। আচ্ছা, এটা ধরো 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড, এটা ধরো 20 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড, এইভাবে হচ্ছে আমরা করলাম, ছক আঁকলাম। এবার খেয়াল করো, আমার 0 সেকেন্ডের সময় আমার বেগ কিন্তু 0, তাহলে বেগ 0। 10 সেকেন্ডের সময় আমার কি বেগ কত বলতো, এই যে 10 সেকেন্ড হচ্ছে এই যে আমরা বি বিন্দুতে পৌঁছাইবো, বেগ হচ্ছে তোমার এই যে বিভি 220 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কত 20 মিটার পার সেকেন্ড হবে, এই যে এখানে এই যে 10 সেকেন্ডের পরিবর্তে মানে সময় হচ্ছে বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এই যে এখানে।
এই যে এখানে ওকে। তারপরে এই যে 10 থেকে 15 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড সে সমবেগে গেছে, তাহলে এখানে কত 10-20 মিটার পার সেকেন্ড বেগেই সে বাকিটা গেছে। অলরাইট, সো তারপরে সে এই যে তোমার এই পয়েন্টটার সাথে তার বেগ মানে একদম 20 সেকেন্ড মানে শেষ একদম লাস্টে তোমার 25 সেকেন্ডের মাথায় আসা, যেহেতু সে সমবন্ধনে গেছে এই পয়েন্টে তার বেগ কত তোমার মানে সময় হচ্ছে 20 সেকেন্ড সময় লাগছিল, আর এখানে বেগ শূন্য হয়ে গেছে। তাহলে গ্রাফটা আমরা কেমন পাইলাম? গ্রাফটা পাইলাম যে এখানে এরকম পাইলাম যে প্রথম 10 সেকেন্ড সমবন্ধ ত্বরণে গেছে এই যে এটা, তারপরে 5 সেকেন্ড সমবেগে গেছে এই যে বেগ, তারপরে 10 সেকেন্ড কি হয়েছে তোমার 20 সেকেন্ড তোমার সমবন্ধনে নামছে এই যে এরকম। তো এই হচ্ছে তোমার কি তাদের গ্রাফটা। তাহলে আমরা আঁকতে পারছি না? তাহলে এই যে অংশটা এই যে উ এ, ধরো এটাকে এ দিলাম মানে সরি, এটা তোমার ধরো এ পয়েন্ট ছিল, এটা ধরো বি পয়েন্ট ধরছিলাম, এটা সি পয়েন্ট ধরছিলাম, এটা ডি পয়েন্ট ধরছিলাম। ওকে, এটাকে এ পয়েন্ট, এখানে ই আছে, এখানে এ পয়েন্ট ধরছিলাম আর কি। তাহলে এই যে এবিটা হচ্ছে কি ছিল, এবি হচ্ছে তোমার সমত্বরণ, এটা হচ্ছে তোমার সমবেগ, এটা হচ্ছে সমবন্ধন। তো আমরা এটা বুঝতে পারছি। সো এটা ছিল আমাদের 3 নংয়ের আনসার। আমি বুঝতে পারছি, তোমরা আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এরপর এটা চলো আমরা সলভ করি। 4 নং, এখানে আমাদের প্রশ্নটা কি বলা হয়েছে একটু ভালো করে পড়তে হবে আমাদেরকে। তো এখানে বলছে, একটু খেয়াল করো, যে 2000 কেজি ভরের ট্রাক স্থির অবস্থা থেকে, মানে এখানে ইউ কত 0 হতে এত ত্বরণে যাত্রা শুরু করে, ঠিক তখনই মানে যাত্রা শুরু করছে তখনই কিন্তু 200 মিটার দূরে থাকা থেকে তোমার 500 কেজি ভরের একটা ট্রাক কার কি করছে এত বেগে তোমার ট্রাকের দিকে আসতে লাগলো। তাহলে তোমার কিছু সময় পরে গাড়ি দুইটির মুখোমুখি সংঘর্ষ ঘটলো এবং এক্ষেত্রে চলতে লাগলো, মানে এবং একত্রে তারা চলতে লাগলো বলছে। আচ্ছা, তারপর বলছে কি গতে বলছে যে 7 সেকেন্ড সময় থামতে প্রযুক্ত বলের মান কত কারটি, ঠিক আছে, এবং গত বছর সংঘর্ষের মুহূর্তে কার ভরবেগ বেশি ছিল। আচ্ছা, তাইলে আমি আগে গড় নাম্বারটা একটু সলভ করে দেন হচ্ছে আমরা ঘতে আসতেছি। বলছে 7 সেকেন্ড সময় পর তার প্রযুক্ত বল কত। আচ্ছা, এখানে কারটা কত বেগে, আদিবেগ কত, তার আদিবেগ ধরা হচ্ছে এখানে 17 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে থেমে চাইতে, তাহলে থামলে তোমার শেষ বেগ কত হবে? শেষ বেগ তোমার ধরলাম 0 মিটার পার সেকেন্ড। আর সময় কত বলছে? সময় দেওয়া আছে তোমার 7 সেকেন্ড, 7 সেকেন্ড। তাহলে ত্বরণটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ, তাহলে ত্বরণটা বের করতে হবে। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে তোমার ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত 0, ইউ কত 17, আর সময় কত তোমার 7। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের ত্বরণের মানটা চলে আসবে মাইনাস, ওকে, 7 ডিভাইড বাই এত, তাহলে আসবে হচ্ছে মাইনাস 2.4285 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ মন্দন হয়েছে আর কি এখানে। তাহলে প্রযুক্ত বল হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কি আমরা জানি, প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এই যে ভর, এটা তার ভর কত, গাড়িটার কারটির ভর কত? ভর হচ্ছে তোমার 500 কেজি, 500 কেজি। ওকে, তো এবার হচ্ছে আমরা এখানে মানগুলো বসাই দিব। তাহলে 500 ইন্টু এ কত মাইনাস 2.4285। অলরাইট, তো ক্যালকুলেশন করো ইন্টু 500, তাহলে আসবে হচ্ছে, মাইনাস 1214.25 নিউটন। অর্থাৎ এত নিউটন বল প্রয়োগ করতে হবে কি গাড়ির যে গতি যেদিকে আছে উল্টা দিকে, অর্থাৎ এত পরিমাণ বাধা দিতে হবে, বা হচ্ছে তার ব্রেক কষলে হচ্ছে এত পরিমাণ বল লাগবে। কত? 1214.25 নিউটন। ঠিক আছে, তো এটা হচ্ছে গ নাম্বারের আনসার। খুবই সহজ ছিল। আচ্ছা, এরপরে গহতে বসে কি গাড়ি দুইটি সংঘর্ষের মুহূর্তে কোনটির ভরবেগ বেশি ছিল। আচ্ছা, আমরা একটু একটু চিত্রটা আঁকি কেমন হইতে পারে বা তাদের গতি কেমন ছিল। ধরো এখানে হচ্ছে তোমার ট্রাক আছিল, ট্রাক, এটা কি তোমার ট্রাক, তো ট্রাক হচ্ছে এদিক যাচ্ছিল, এবং এখানে তোমার একটা গাড়ি আছে, ধরো এখানে একটা গাড়ি আছে, ধরো গাড়ি ছিল। তো তাদের মধ্যবর্তী যে দূরত্ব এটা ছিল তোমার 200 মিটার। এখান থেকে কত ছিল? 200 মিটার ছিল। ওকে, সো এটা হচ্ছে 200 মিটার। তো ট্রাক আসছিল এদিকে, ট্রাকের ত্বরণ কত বলছে এখানে? ত্বরণ হচ্ছে ট্রাক হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর গাড়িটা হচ্ছে এদিকে তোমার একটা ব্যাগ নিয়ে আসতেছিল, তার ইউ হচ্ছে তোমার ইউ টু ধরলাম, এটা ইউ ছিল তোমার ধরো 17 মিটার পার সেকেন্ড বলা আছে। তো তার জন্য ইউ ওয়ান ধরলাম, এটা কত 0, কারণ সে স্থির হতে শুরু করছিল। ওকে,
তো বলছে কি সংঘর্ষের মুহূর্তে কোনটির ভরবেগ বেশি ছিল। তাহলে ধরলাম যে এই দুইটা এসে তোমার এই পয়েন্টে সংঘর্ষ হইলো, মানে এখানে এসে তোমার সংঘর্ষ হইলো, এখানে এসে তোমার কি হইলো, সংঘর্ষ হইলো। ঠিক আছে, এখানে এই পয়েন্টটা। তাহলে এই যে পয়েন্টটা তোমার, এই পয়েন্টটা ধরলাম যে এখানে এসে যেহেতু সংঘর্ষ হচ্ছে, এটা ধরলাম তোমার যে গাড়ি হতে তোমার এক্স দূরত্ব। তাইলে বলো তো বাকি যে অংশটা, এই যে অংশটা, এটা কত হবে? এটা হবে তোমার কি 200 মাইনাস এক্স না? যেহেতু সবটা হচ্ছে 200 মিটার, কারণ গাড়ি এবং তোমার কি ট্রাকের দূরত্ব ছিল 200 মিটার। তো ধরলাম যে তোমার এক দূরত্বে গিয়ে তোমার কি সংঘর্ষ হইলো, তাহলে বাকিটা কি হবে? 200 মাইনাস এক্স, তাই না? তাহলে এই অংশটা তো 200 মাইনাস এক্স, এটা হচ্ছে এই অংশটা। এবার চলো আমরা একটু কাজ করি। তাহলে আমরা কি লিখতে পারি গাড়িটার জন্য, মানে ট্রাকের জন্য কি লিখতে পারি বলতে পারবা? বলতে পারি না, এক্স ইকুয়াল টু হচ্ছে কত, হাফ এটি স্কোয়ার, মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বললাম যে টি সময় পরে তার সংঘর্ষ লিপ্ত হইলো, মনে করো ধরে নিলাম, ঠিক আছে? টি সময় পর কি হলো, সংঘর্ষ হইলো টি সময় পরে। তাহলে এক্স ইকুয়াল কি তোমার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ তো শূন্য, যেহেতু আদিবেগ শূন্য, তাহলে হাফ ইন্টু এ টি স্কোয়ার শেষ। তাহলে হাফ ইন্টু এ কত, তার এক হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে হবে কি টি স্কোয়ার, অর্থাৎ কি এক্স এর মানটা টি স্কোয়ার সমান। তাহলে এক্স এর কি পাইছি আমরা, টি স্কোয়ার পাইছি, এটা আমরা 1 নং দিয়ে রাখলাম। এবার এই গাড়ির ক্ষেত্রে কি বলতে পারি? তো গাড়ি তো এখান থেকে, যে এই যে এখান থেকে গাড়ি কি হবে তোমার, এখান থেকে তোমার এই 200 এখানে আসবে। তো এটা কত, এটা হচ্ছে তোমার 200 মাইনাস এক্স পরিমাণ দূরত্ব। তাহলে এটার জন্য 200 মাইনাস এক্স, এই যে দূরত্বটা আমরা কি বলতে পারি, যেহেতু সমবেগে যাচ্ছে, তাহলে ইউটি ইন্টু 2, মানে ইউ2 ইন্টু টি, মানে কি সমবেগে যাওয়ার জন্য ভিটি সূত্র ইউজ করি। তো এখানে বেগ তো তোমার কত, 17 মিটার পার সেকেন্ড। তাহলে এবার কি লিখতে পারি, 200। আচ্ছা, এখানে এক্স এর পরিবর্তে আমরা টি স্কয়ার লিখতে পারি, যেহেতু এখানে এক্স ইকুয়াল টু টি স্কয়ার আমরা পেয়েছি, রাইট? তো এখানে টি স্কয়ার লিখতে হবে এক্স এর পরিবর্তে, এক হতে পাইছি আমরা। এটা কত, 17 ইন্টু টি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা টি এর মানটা বের করবো। তাহলে টি স্কয়ার প্লাস 17t মাইনাস 200 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি এর মানগুলো আমরা হচ্ছে মিডল টার্ম করে বের করবো। সো আমি এটা করে ডাইরেক্ট করে ফেলি। 1 17। তাহলে এই টি এর মানটা আসলে তোমার, একটা আসলে তোমার 8 সেকেন্ড আসবে, আর একটা আসবে মানে 25 সেকেন্ড। তো সময় তো নেগেটিভ হইতে পারে না। দেখছো হচ্ছে কি আমরা এটাকে কি করবো না, এটাকে গ্রহণযোগ্য হবে না। তো শুধু টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড, এটা দিয়ে আমরা কাজ করতে হবে। তাহলে টি 8 সেকেন্ড পেয়ে গেছি আমরা। তাহলে আমাকে বলছে কি তোমার এক্স এর মান তাহলে কি হবে, সুতরাং তাহলে এক্স কত হবে বলতো? এই যে তোমার এখান থেকে তোমার এক্স পরিমাণ গেল, এক্স কত হবে, এক্স হবে তোমার 8 স্কয়ার, মানে হচ্ছে 64 মিটার। তো এটা তোমার 64 মিটার হয়ে গেছে। তাহলে এটা কত, 200 মাইনাস 64, এটা হবে 136 মিটার। তাহলে এটা হচ্ছে 136 মিটার। আচ্ছা, এগুলো আমরা দেখলাম। তাহলে আমাকে বলছে কি সংঘর্ষ মুহূর্তে তোমার ভরবেগ কার বেশি ছিল। তাহলে মানে এই যে এখানে তোমার 64 মিটার আসলো, এই পয়েন্টে এই গাড়ির তোমার বেগটা আমরা বের করতে হবে, এবং এই পয়েন্টে তোমার এই যে গাড়ি এবং ট্রাকের দুইটার হচ্ছে বেগ বের করতে হবে। তাহলে ধরি হচ্ছে গাড়ির বেগ, সরি ট্রাকের বেগ ধরলাম হচ্ছে বিসি, কি ধরলাম, বিসি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে ইউ তো শূন্য, প্লাস এ কত, এ হচ্ছে তোমার 2, আর টি কত, 8 সেকেন্ড পর সংঘর্ষ হয়েছে। তাহলে এখানে কত, 16 মিটার পার সেকেন্ড আসতেছে। তাহলে এই গাড়িটার পর এবার সংঘর্ষের মুহূর্তে গাড়িটার ভরবেগ কত ধরলাম, বি সি ধরলাম, ভরবেগ পি সি ধরলাম আর কি, ঠিক আছে? তাহলে কি এম সি ইন্টু কি তোমার বিসি, মানে সরি এটা কিন্তু ট্রাকের ছিল, আমি কি বোধ করতেছি। তো ট্রাকের ক্ষেত্রে কি সেখানে শুধু বিটি লাগবে আর কি, বি ট্রাক। তাহলে 2 ইন্টু 8, তাহলে হবে কি তো 16 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে ট্রাকের যে তোমার ভরবেগটা ধরলাম পি টি ধরলাম কত, এম টি ইন্টু বিটি। তাহলে এই যে তোমার ইয়ে হইলো, ট্রাকের ভর হচ্ছে তোমার কত বলছিল, ভর দেওয়া আছে তোমার 2000 কেজি। তাহলে তুমি 2000 বসাও, এন্ড ট্রাকের বেগ কত, 0, তাহলে গুণ করো 2000 গুণ 0। তাহলে ভরবেগ ছিল তোমার 3200 এত 32,000 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি ট্রাকের ভরবেগ। এবার এই যে গাড়িটা গাড়ি তো সমবেগে চলছে, তাহলে গাড়িটার তোমার মানে এখান পর্যন্ত তোমার কি আসছে, তোমার সেম বেগে এসে আসছে, তাই না? তাহলে গাড়িটার ভরবেগ কত, এখানে ভরবেগ ধরলাম হচ্ছে পি ধরলাম কত, যে এম সি ইন্টু বিসি, মানে গাড়ি হচ্ছে কারের হচ্ছে তোমার কি ভর, তাহলে কারের ভর হচ্ছে 500 কেজি, আর বেগ হচ্ছে 17। তাহলে 500 সাথে 17 আমরা গুণ করবো, ইন্টু 17। তাহলে আসবে 500 ইন্টু 17 গুণ করলে আসে হচ্ছে 8500 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার বলো কে বড়? অবশ্যই কি তোমার পিটি, মানে ট্রাকের যে ভরবেগটা এটা গ্রেটার দেন কি তোমার গাড়ির ভরবেগের তুলনায় বেশি। তাহলে হচ্ছে আমাকে বলছে কার ভরবেগ বেশি হবে সংঘর্ষের মুহূর্তে, তাহলে অবশ্যই ট্রাকেরটা বেশি হবে। সো এটা ছিল আমাদের আনসার, তুমি এটা লিখে দিবে ট্রাকেরটা বেশি ছিল, ওকে? সো চলো এরপরে একটা আমরা হচ্ছে করি।
আচ্ছা 5 নম্বর কি আছে, একটা চিত্র দেওয়া আছে, বলছে এখানে তোমার এ বি সি বিভিন্ন পয়েন্ট আছে আর পি স্থির অবস্থা এখানে আছে আর কি। সো বলছে পি বস্তুটি তোমার এ বিন্দু গত বস্তু এ বিন্দু হতে ভূপৃষ্ঠ পতিত হওয়ার সময় নির্ণয় করো। তাহলে এখানে আমাদের এই যে পি থেকে তোমার এই সর্বোচ্চ যে উচ্চতা, মানে পি থেকে তোমার ভূমি পর্যন্ত উচ্চতা 30 মিটার, তাহলে এইচ এর মান কত 30 মিটার। ওকে, তো উদ্দীপকের তথ্য অনুযায়ী পি বস্তুটির নিচে পড়ার সময় এ বি সি ডি বিভিন্ন বিন্দুতে উচ্চতা বনাম বিভব শক্তি এবং গতি শক্তি তোমাকে কি হচ্ছে অঙ্কন করতে বলা হয়েছে। তো প্রথম গণনামাটা করি, গণনামাটা খুবই সহজ, কেমনে করবা, গণনামাটা আমরা যদি করি এখানে আহ তো পি বস্তু মানে হওয়ার সময় কত, তাহলে এখানে এস কত, এস 30 মিটার। তাহলে আমরা জানি কি যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি স্কয়ার, যেহেতু স্থির ছিল তাই কত হাফ জিটি স্কয়ার লিখতে পারি। তাহলে পরিত হওয়ার সময়টা এখান থেকে পাবো, তো ঠিক কত পাবে, ঠিক হবে তো রোড ওভার 2 এইচ বাই জি। তাহলে মানগুলো বসাই, রোড ওভার 2 কত, 2 এইচ কত, এইচ হচ্ছে তোমার 30 মিটার ডিভাইড বাই জি হচ্ছে 9.8। তাহলে চলো করি 2 ইন্টু 30 ডিভাইড বাই 9.8, তাহলে এইটা আসবে কত, এটা আসবে হচ্ছে 2.47 সেকেন্ড। তাহলে এত সময় পর সে ভূমিতে পতিত হবে, ঠিক আছে, শেষ। তো আমরা এরপরটা করি, কি বলছে এরপরটা ভালো করে বুঝতে হবে তোমাকে। তো বলছে কি বিভিন্ন পয়েন্টে আমার মানে প্রত্যেকটা পয়েন্টে বিভব শক্তি গতি শক্তি বের করতে হবে। আচ্ছা এখানে একটা হিন্টস দেওয়া আছে যে এ বি বি সি সি সবগুলো সমান, তাহলে সবগুলো যদি তোমার এইচ দূরত্ব 30 মিটার হয় উচ্চতা, তাহলে প্রত্যেকটা সমান যদি হয় 3 ভাগে ভাগ হয়েছে, তো এটা 10 হবে, তাহলে এটা 10 হবে, এটাও 10 হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমরা হচ্ছে কি গতি শক্তি বা বিভব শক্তি বের করবো, তাহলে আমরা এ পয়েন্টে বের করি। আচ্ছা এ পয়েন্টে যদি বের করি, এ বিন্দুতে তো গতি শক্তি ধরলাম ইপি কত, ইপি এ ধরলাম, ইপি এ কত, এটা হবে এমজি, এমজিএইচ। এইচ বলতে গেলে একদম ভূমি থেকে এই উচ্চতাটা মানে এডি আর কি, তাহলে এটা কত এইচ 30 মিটার। তাহলে এম কত তোমার, এম বস্তুর ভরটা কত দেওয়া আছে, ভরটা দেওয়া আছে আহ বস্তুর ভর কিন্তু দেওয়া নাই। আচ্ছা বস্তুর ভর দেওয়া নাই কিন্তু এখানে দেখছো, তাহলে বস্তুর ভর কিন্তু এখানে দেওয়া নাই, আমরা তাহলে কি করবো বলো, তাহলে আমি ভরটা আসলে তাহলে কনস্ট্যান্ট হিসেবে রাখতে হবে আর কি, যেহেতু তোমার এখানে এখন একটা চল হিসেবে রাখতে হবে, যেহেতু আমাদের ভর জানা নাই আর কি, কিছু করার নাই। আচ্ছা ভরটা যদি দেওয়া নাই আমরা হচ্ছে ভরটাকে হচ্ছে 40 হিসেবে রাখবো, তাহলে হচ্ছে এমজি কত, আচ্ছা এমজি তো নাই, তাহলে হচ্ছে এইচ কত, 9.8 ইন্টু 30, এর হবে 294 এম। এত জুল হচ্ছে তোমার কি ইপি, ঠিক আছে, এত জুল। এমটা আমরা জাস্ট চল্লিশ হিসেবে রাখবো, কিছু করার নাই। তারপরে ই কে কত, সর্বোচ্চ উচ্চতা ই কে কত, জিরো, জিরো জুল হবে কারণ এখানে ব্যাগই নাই। তারপরে বি পয়েন্টে কি বলবা, বি বিন্দুতে ই কে তোমার এটা এ, আচ্ছা বিন্দুতে কি হচ্ছে তোমার বৃহস্পতি ইপি তোমার বি ধরলাম, তাহলে কি হবে এম জি এইচ, এইচ কিন্তু তোমার কি হবে বিভিন্ন, তো এইচ হবে তোমার এই যে ডি থেকে এ বি এই অংশ, এই অংশটা, তাহলে এইচ হবে তোমার 20 মিটার, 10 10 20, তাহলে এখানে 20 হবে, তাহলে 9.8 ইন্টু 20, তাহলে আচ্ছা আমরা কাজ করি, আমরা এটাকে মানে এমজি হিসেবে রাখি তাইলে ভালো হয়। তাহলে এটা আসবে কত বলতো, মানে এটা কত আসবে, আমরা এমজি হিসেবে রাখবো তাহলে একটু সুবিধা হবে, যেহেতু মান জানা নাই যেহেতু। এটাকে লিখতে পারি আমরা, কি লিখতে পারি যে 30 এমজি এত জুল, ঠিক আছে। তো এটা হবে কি 20 এমজি, আমরা এমনি রাখতেছি, কারণ আছে দেখবা, তুমি একটু পরে বুঝতে পারবা। আচ্ছা তারপরে এই যে ই কে কত, হাফ এম বি স্কোয়ার না, এম বি স্কোয়ার, তো বি বলতে বি বিন্দুতে বেগের মানটা কি, তাহলে হাফ ইন্টু এম তো রইলই, তো এখানে বি স্কোয়ার মানে কি হবে, যে এ থেকে বি তে আসলে দূরত্ব এটা, তাহলে আমরা জানি কি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ। সো ইউ তো 0, তাহলে 2 জি, আর এইচ কত হবে, এইচ হবে এ বি সমান, তাহলে হচ্ছে 2 জি এইচ মানে কি এখানে এবি, এবি কত, এবি হচ্ছে 10। অলরাইট, তো 2 2 কাটা, তাহলে থাকবে কি 10 এমজি। ওকে অলরাইট, সো সি বিন্দুতে ই পি বি সি ধরলাম হচ্ছে বৃহস্পতি, তো সি বিন্দুতে তোমার কি হবে, তোমার এমজি, এমজি তোমার কি এই যে 10 মিটার উচ্চতা, তাহলে এমজি ইন্টু 10 মানে এমজি ইন্টু 10 হবে, এমজি ইন্টু 10 বা হচ্ছে 10 এমজি হচ্ছে। তাহলে এখানে বিভব শক্তি কত, বিভব শক্তি সরি গতি শক্তি ই কে সি ধরলাম, তাহলে এখানে হাফ ইন্টু এম বি স্কোয়ার মানে বি সি স্কোয়ার আর কি, সি বিভক্ত তোমার বেগ স্কোয়ার, তাহলে হাফ ইন্টু তো এম আছেই, আর বি কত হবে, এই যে আমরা তোমার একদম এ থেকে সি তে যে নামছি, আমরা এই যে এ থেকে সি তে যে নামছি, তাহলে দূরত্ব হচ্ছে 10 10 20 মিটার, তাহলে 2 জি এইচ, ঠিক আছে 2 জি এইচ, তাহলে 2 জি এইচ বলতে এখানে 20 মিটার হবে, তাহলে এখানে দুটো কাটা থাকবে কি 20 এমজি।
এটা হচ্ছে তোমার সি বিন্দুতে গতিশক্তি। দেন হচ্ছে ডি বিন্দুতে বের করবো, তো ডি বিন্দুতে তোমার কি হবে, ডি তো ভূমিতে না, তো ভূমিতে কিন্তু তোমার কি মানে আমাদের যে ইয়াটা যে পরের এনার্জি তোমার কি জিরো থাকবে, তাহলে মূল শক্তি বা গতিশক্তি সমান, তাহলে একে কত হবে, ই কে ডি ধরলাম, কত হবে এদিকে এ হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম কত এম, বি মানে কি স্কোয়ার প্লাস টু জি এইচ, তো টু জি এইচ মানে এখানে তো 30 মিটার হবে, তাহলে হবে কি 30 এমজি। তাহলে আমরা প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে গতিশক্তি বিষয়টি পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা গ্রাফ আঁকবো। মানে আমি কিন্তু এখানে যেহেতু তোমার এখানে ইয়ে নাই, সো এম এর মান দেওয়া নাই, দ্যাটস হচ্ছে আমি এমনি করছি আর কি, বুঝছো। এখন এইভাবে রাখবো, আর এম জি এর মানটা বসেছি না আমি, কারণ আছে দেখা যাচ্ছি, বসানো পারতা, বাট গ্রাফটা ভালো করে রাখার জন্য আমি এমনি দেখাইছি। আচ্ছা, এবার আমরা যেটা করব, একটা গ্রাফ আঁকবো। এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা আঁকতে হবে প্রথমে। এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ঠিক আছে। আচ্ছা, এইদিকে হচ্ছে আমাদের উচ্চতা গুলো হচ্ছে এদিকে স্থাপন করবো, এদিকে কি করবো আমরা হচ্ছে উচ্চতা গুলো এক্স অক্ষ স্থাপন করবো, উচ্চতা, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে তোমাকে তো 10 মিটার, 20 মিটার, 30 মিটার, এটা সর্বোচ্চ উচ্চতা, এটা তোমার কি ভূমি, ঠিক আছে এরকম। তাহলে বলো, এটা ছিল তোমার কি ডি বিন্দু, এটা ছিল তোমার কি সি বিন্দু, সি বিন্দু, এটা ছিল কি তোমার বি বিন্দু, এটা ছিল তোমার এ বিন্দু, তাই না। সো এগুলো বুঝতে পারছি আমরা। এবার হচ্ছে আমরা এইদিকে হচ্ছে শক্তি শক্তি স্থাপন করি এদিকে, এনার্জি, ঠিক আছে, শক্তি বা মানে বিভব শক্তি এবং গতি শক্তি হচ্ছে এদিকে আমরা হচ্ছে কি করব, এন্ড ইকে মানে দুইটা হচ্ছে স্থাপন করি এদিকে। তাহলে খেয়াল করো, আমি ধরে নিলাম যে এটা, এই অংশটা ধরে নিলাম যে তোমার 10 mg, এটা ধরে নিলাম তোমার 20 mg, এটা ধরে নিলাম তোমার 30 mg শক্তি আর কি, এত জুল আর কি, জুল কিন্তু, বুঝছো। যেহেতু মানগুলো জানো না, এজন্য হচ্ছে আমি এমনি রাখলাম আর কি, তাহলে সুবিধা হয় গ্রাফটা আঁকতে, বুঝছো। আর যে মানটা বসাইছি না এই জন্যই, ভালো করে রাখার জন্য, যে মানটা আমি বসাইছি না। দেন হচ্ছে 40 mg, ঠিক আছে। এগুলো হচ্ছে মানে জুল একক হবে আর কি, জুল এককে। এবার কাজ করে দেখো, খেয়াল করো আমাদের যে এ বিন্দুতে তোমার গতিশক্তি কত, 0, তাহলে এখানে আমার গতিশক্তি কত, 0। তারপরে এই যে তোমার এটা ছিল এ বিন্দু, এটা ছিল বি বিন্দু, এটা ছিল সি বিন্দু, এটা ছিল ডি বিন্দু, এরকম, ঠিক আছে। তারপরে এ বিন্দুতে তোমার গতিশক্তি 0, তাহলে হচ্ছে বি বিন্দুতে গতিশক্তি কত, যে তোমার 10 mg, তাহলে এই বিন্দুতে তোমার গতিশক্তি কত, 10 mg, 10, ওকে। তারপরে সি বিন্দুতে গতিশক্তি তোমার 20 mg, তাহলে এখানে তোমার 20 mg। তারপরে ডি তে মানে এই যে তোমার ভূমিতে তোমার গতিশক্তি ছিল তোমার 30 mg, তাহলে এখানে আছে তোমার 30 mg। তাহলে এই যে গ্রাফটা হয়েছে, এই যে গ্রাফটা হয়েছে তোমার অন্য একটা কালার নেই, এই যে গ্রাফটা হয়েছে, এটা হচ্ছে আমাদের গতিশক্তি গ্রাফ। আচ্ছা, আমি চিত্রটা এই গতিশক্তি গ্রাফ, ঠিক আছে। এটা কার গ্রাফ, এটা হচ্ছে গতিশক্তির গ্রাফ। তারপরে আমরা হচ্ছে বিভব শক্তি গ্রাফটা এখন আঁকি আমরা, বলো। এই যে তোমার একদম সর্বোচ্চ উচ্চতায় মানে এতে তোমার বিভব শক্তি কত, 30 mg, তাই না, তাহলে হচ্ছে 30 এখানে হবে, তো 30 তো আমরা এখানে হবে, 30 তো ছিল এখানে, ঠিক আছে, এটা এটা হবে না। আর তারপরে এখানে কত, বিভিন্নতে তোমার 20 হচ্ছে তোমার এই যে এখানে। তারপরে তোমার সি বিন্দুতে তোমার বিভব শক্তি হচ্ছে তোমার এই যে এখানে 10, তাহলে এখানে 10। আর একদম ভূমিতে ডি বিন্দুতে তোমার গতিশক্তি বিভব শক্তি কত, 0, তাহলে এখানে 0। তাহলে এটার গ্রাফটা কেমন হবে, এটার গ্রাফটা হবে এরকম। পয়েন্টগুলো একটু সুন্দর, এখানে পয়েন্ট দেখানো হইতো আর কি, বুঝছো, পয়েন্টগুলো একটু সুন্দর করে রাখবা। আমি তো আর 100% সঠিক হয় নাই, তোমরা গ্রাফ পাবে রাখবা তো, তাহলে একটু ভালো হবে আর কি চিত্রটা। তাহলে এখানে পয়েন্ট হইতো আর কি, এখানে, তারপরে এখানে, then এখানে, এই যে তোমার 10, এই যে 20 এন্ড 30, ঠিক আছে, 30। তাহলে এটা এটা হচ্ছে কার, এটা হচ্ছে তোমার বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, ইপি। তাহলে গ্রাফটা আমরা রাখতে পারছি, এগুলো কি তোমার কি স্ট্রেট লাইনের মতো তোমার বাড়ে। তাহলে হচ্ছে তোমার যখন উপর থেকে নিচে পড়ে তখন যেটা হয় তোমার বিভব শক্তিটা তোমার কমতে থাকে, আর গতি শক্তিটা কি করতে, বাড়তে থাকে, এই যে বাড়তে থাকে। এটা কি, এটা হয় কি তোমার কমতে থাকে, ঠিক আছে, উপর থেকে যখন নিচের দিকে পড়ে, বুঝছো। সো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা একদম ডিটেলস তোমাকে আমি দেখাই দিছি, আশা করি এই ধরনের ম্যাথ তোমার প্রবলেম হবে না। তো চলো এবার হচ্ছে নেক্সট অঙ্ক দেখি আমরা, নেক্সট হচ্ছে 6 নংটা। সো এটা কি হচ্ছে, এটা তোমার একটা শব্দ তরঙ্গ থেকে আসছে আর কি। এখানে বলছে কি, এখানে বলছে যে পি, কিউ, পি এবং আর যথাক্রমে শব্দের উৎস, তাহলে কিউ হচ্ছে শব্দের উৎস, আর পি হচ্ছে তোমার কি ব্যক্তির অবস্থান, এটা ব্যক্তির অবস্থান,
আর প্রতিফলক হচ্ছে আর, ঠিক আছে। এবং ওই দিনে শব্দের বাতাসের বেগের মান দেওয়া আছে, বাতাসের শব্দের বেগের মান দেওয়া আছে এত মিটার পার সেকেন্ড, এবং 0°C তাপমাত্রায় বাতাসের বেগ দেওয়া আছে এত মিটার পার সেকেন্ড। ওকে, সো আমাকে এটা 15 মিটার, এটা তোমার 10 মিটার। গতে বলছে যে বায়ু তাপমাত্রা নির্ণয় করতে বলছে, আর গতে বলছে কি তোমার কিউ হতে উৎপন্ন শব্দ পি অবস্থানে থাকা ব্যক্তি মানে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আগে গ নাম্বারটাকে করি, বুঝো কিভাবে করি দেখো। গ, এখানে এই যে বি নট 0°C তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে তোমার কত 330 মিটার পার সেকেন্ড। তাহলে টি নট কত 0°C তাপমাত্রাকে তোমার এটাকে আমরা কেলভিনে নিব, তো 273 কেলভিন হবে, ঠিক আছে। তাহলে তোমার টি বের করতে হবে কত, মানে শব্দের বেগ কত। তো এখানে শব্দের বেগ দেওয়া আছে কত বায়ুর তাপমাত্রায়, মানে বায়ুতে, যে তোমার 341.87 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলো কি জানি, আমরা জানি হচ্ছে এটা জানি যে ভি ডিভাইড বাই বি নট ইজ ইকুয়াল টু রোড ওভার টি ডিভাইড বাই টি নট, রাইট। সো আমরা টিটা বের করতে পারি, এটা বের করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, টি বাই টি নট ইজ ইকুয়াল টু লিখতে পারি বি স্কয়ার বাই বি নট স্কয়ার। তাহলে বলো টি কত আসবে, টি আসবে বি স্কয়ার ডিভাইড বাই বি নট স্কয়ার ইন্টু টি নট। তাহলে মানগুলো বসাও, বি কত, বি হচ্ছে 341.87 মিটার স্কয়ার, আর ভি নট কত, মানে 0°C তাপমাত্রায় 330 মিটার স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, ইন্টু টি নট কত 273 কেলভিন। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে আমাদের তাপমাত্রা চলে আসবে 341.87 স্কয়ার প্লাস 330 স্কয়ার ইন্টু কত, ইন্টু হচ্ছে তোমার 273। তাহলে আসবে হচ্ছে 292.99 বা হচ্ছে 293, ধরো 293। এটা ভয় পাওয়ার কিছু আছে কেলভিন তাপমাত্রায়। এবার ডিগ্রি সেলসিয়াস নিতে হবে না, তাহলে ধরো টি কত হবে, তো এইটা থেকে তোমার 273 বিয়োগ করলে এটা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ হবে। তাহলে 273 বিয়োগ করো, 273 বিয়োগ করলে আসবে হচ্ছে 20°C, 20°C, ঠিক আছে। বা তুমি যদি এটাকে না নিতে তাহলে হয়তো তোমার কত 19.99°C আসতে পারে, 19.99°C বা 20°C এর মতোই। তো আনসার হচ্ছে এটা। তো আশা করি বুঝতে পারছো। তাহলে ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 20°C, ঠিক আছে। তারপরে কিউ কি বলছে, বসে পি অবস্থান থাকে ব্যক্তি শুনতে পারবে কিনা। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমরা চিত্রটা বুঝি একটু ভালো করে। এখানে সে শব্দ উৎপন্ন করবে, তাহলে শব্দটা এখান থেকে এখানে গিয়ে যাবে, যাওয়ার পরে বাধা পাবে পায়ে, পায়ে সেটা হচ্ছে এখান থেকে আবার এই পরিমাণ সে যাবে। তাহলে শব্দ মোট কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে তোমার 15, আবার হচ্ছে তোমার কি 10। তাহলে মোট কত ডি কত হবে শব্দের জন্য, মানে শব্দের জন্য তোমার মোট অতিক্রম দূরত্ব ডি কত হবে বলো তো, 15 যোগ কি তোমার আবার 15 যাবে, আবার 15 এখানে আসবে, আবার কি 10 এক্সট্রা যেতে হবে, তাহলে 10। তাহলে হবে কত, সব মিলে 40 মিটার হবে। তাহলে শব্দ সব মিলে 40 মিটার পথ অতিক্রম করতে হবে এখানে, এখানে তোমার আসার জন্য, বিভিন্ন আসার জন্য। এখন বলছে প্রয়োজনে শুনতে পারবে কিনা, এখন সময় বের করবো। তাহলে ওই তাপমাত্রার শব্দের বেগ দেওয়া আছে কত, বিগত 341.87 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা লিখবো কি, উই নো যে ডি ইজ ইকুয়াল টু কি ভিটি। তাহলে এখানে টি কত হবে, ডি বাই বি হবে। তাহলে বসাও, ডি কত 40 আর টি কত 300, বিগত 341.87 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে সময়টা আমরা পাবো, শোনার সময়টা আমরা পাবো, শব্দ এখানে যাতে কত সময় লাগতেছে 40 ডিভাইড বাই 341.87, তাহলে আসবে হচ্ছে 0.117 সেকেন্ড, যেটা হচ্ছে কি মানে গ্রেটার দেন কি 0.1 সেকেন্ড না। অর্থাৎ যেহেতু 0.1 সেকেন্ডের তুলনায় বড়, 150 কি প্রতিদিনই শোনা যাবে, প্রতিদিনই শোনা যাবে। এই ছিল আমার একদম সহজ আনসার, একদম ছোট ছোট ছিল অঙ্কটা। তো আশা করি বুঝতে পারছো। এবার চলো 7 নম্বর দেখি আমরা কি বলছে এখানে। এখানে কি গোলীয় দর্পণে বলছে কি, গোলীয় দর্পণের তোমার 40 সেন্টিমিটার দূরে কোনো একটা বস্তু রাখলে 40 সেন্টিমিটার দূরে তা বাস্তব প্রতিবিম্ব গঠন করে। তাহলে এটা বুঝতে হবে কি, অবতল দর্পণ। মানে উত্তল দর্পণের মধ্যে তোমার বাস্তব কোনো প্রতিবিম্ব গঠন করা সম্ভব না। তো বাস্তব বলছে এর জন্য হচ্ছে এটা তোমার কি, এটা একটা অবতল দর্পণ এবং 40 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, তাহলে 40 সেন্টিমিটার দূরে গঠন হয়েছে। তার মানে এটা বুঝতে পারছি এটা বক্রতার কেন্দ্র হবে। কারণ আমরা জানি কি অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে রাখলে সেই বক্রতার কেন্দ্রে তোমার কি হয়, তোমার প্রতিবিম্ব গঠন হয়, যেটা বাস্তব, কিন্তু উল্টা হয় আর কি, এতটুকুই।
সো গতে কি বলছে বলছে উদ্দীপকের দর্পণে 20 সেন্টিমিটার দূরে রাখলে লক্ষ্যবস্তু কোথায় হবে। তাহলে আমরা হচ্ছে এটা কি তোমার ইউ পাইছি, এটা হচ্ছে ভি পাইছি, তাহলে আমরা এফ জানি না, এফটা বের করবো। বের করতে পারলে এখানে তোমার এটা হচ্ছে লক্ষ্যবস্তু ইউ প্রাইম ধরো, তাহলে আমরা হচ্ছে ভি প্রাইমটা এখানে বের করতে হবে আর কি। তাহলে এফটাকে বের করে নিতে হবে দর্পণের। তাহলে চলো আমরা গণনাটা করি কেমন হবে। এখানে ইউ কত দেওয়া আছে তোমার 40 সেন্টিমিটার, আর ভি কত তোমার 40 সেন্টিমিটার, যেহেতু বাস্তব বলছে এজন্য প্লাসই হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এফ জানি না, সো এফটা কত বের করতে হবে দর্পণের। তো আমরা জানি কি 1/u প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে হচ্ছে এফ এর মানটা বের করতে পারবো। তাহলে 1/u কত 40 ডিভাইড বাই 1/40 ইকুয়াল টু 1/f। তাহলে আসবে হচ্ছে 40 হচ্ছে লসাগু, তাহলে 2 হবে এখানে, আর এখানে হবে কি 1/f। তাহলে এফ এর মানটা আসবে হচ্ছে 20 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে ফোকাস দূরত্ব। এটা কি ফোকাস দূরত্ব হচ্ছে কি আর এই দর্পণে এফ পাইছি, এখন বাকিটা করতে হবে। তো এরপরে বলছে কি যদি তোমার 20 সেন্টিমিটার দূরে রাখা হয় লক্ষ্যবস্তুটা, তাহলে ইউ প্রাইম ধরে লক্ষ্যবস্তুর এটা 20 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমাকে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব বের করতে বলছে। তাহলে হচ্ছে মানে বি প্রাইম ধরলাম প্রতিবিম্ব দূরত্বটা, ঠিক আছে, এটা বের করতে বলছে। আর এফ তো ফিক্সড, একটা দর্পণের যে ফোকাস দূরত্ব এটা তো ফিক্সড থাকে, তাই না। তো এবার আমরা আবার ইউজ করি যে 1/u প্লাস 1/b ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f। এখানে ইউ প্রাইম বি প্রাইম, ওকে। তো 1/b প্রাইমটা আমাকে কত লিখতে পারি, কত 1/f মাইনাস 1/u প্রাইম। এবার মানগুলো বসাও। 1/f কত 20 মিটার পার সেকেন্ড, 1/u কত, ইউ হচ্ছে তোমার কি 20, তাহলে আসবে 0 আসবে। তাহলে 1/b প্রাইমের মানটা 0 আসতে আসতে, তাহলে বি প্রাইম কি হবে, বি প্রাইম হবে কি তোমার কি 1/0, অর্থাৎ কি এটা ইনফিনিটি, মানে অসীম হয়ে যাবে আর কি, অসীম। তার মানে অসীম তো। আচ্ছা এই যে তোমার বক্রতার কেন্দ্র হচ্ছে কত, সরি ফোকাস তো 20 রাখছি 20, তাহলে ফোকাসে রাখলে অবতল দর্পণে ফোকাসে রাখলে তোমার বিম্ব গঠন হয় কোথায়, অসীম, মানে অনেক দূরে অসীমে গিয়ে তোমার কি হয়, তোমার বিম্ব গঠন হয়। সো এটা হবে কি আনসার, খুব সুন্দর প্রশ্ন ছিল, অসীম হবে আনসার, ঠিক আছে। মানে অবতল দর্পণে তোমার ফোকাসে যদি রাখি আমরা 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব না, তো এখানে রাখলে আমরা যে প্রতিবিম্বটা পাবো সেটা তোমার অনেক দূরে গিয়ে হচ্ছে গঠন হবে, যেটা অসীম দূরত্ব, ঠিক আছে। বুঝতে পারছি। এবার চলো হচ্ছে গহনামাটা আমরা বুঝি। তোমার 10 সেন্টিমিটার দূরে রাখলে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব কেমন হবে। আচ্ছা গহনামাটা আমরা করতেছি। ধর 10 সেন্টিমিটার দূরে রাখলাম, তো এটা কত আমাদের এফ কত 20 সেন্টিমিটার, তাহলে এখানে ইউ কত বলছো 10 সেন্টিমিটার। তাহলে এটা কি তোমার এই যে এফ এর তুলনায় অনেক ছোট না, মানে এই যে ইউর মানটা এফ এর তুলনায় অনেক ছোট না, অর্থাৎ কি আমাদের এই যে লক্ষ্যবস্তুটা এটা হচ্ছে তোমার ফোকাসের দূরত্বের ভিতরে রাখতেছি আমরা। তাহলে এখানে ভি কত আসবে বলতো, হ্যাঁ রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে আমাদেরকে। তাহলে ধরো, আচ্ছা এখানে ভি এর মানটা আমরা বের করতে পারো, তাহলে আমরা একটু চিত্রটা এখানে আমরা একটু এঁকে দেখি কেমন হইতে পারে। আমি একটু চিত্রটা আঁকতেছি, তোমরা চাইলে একটু তোমার টুয়েসটা দেখতে পারো। ওকে, এই যে আমি একটা তোমার দর্পণ আঁকছি। এবার বিষয়টা কেমন যে যদি আমরা এই যে এ পয়েন্টে যদি আমরা হচ্ছে এখানে এই যে তোমার একটা বস্তু পি কি ধরে রাখলাম, কোথায়, এই যে ফোকাসের ভিতরে, মানে ফোকাস তো তোমার 20 সেন্টিমিটার মানে ফোকাস দূরত্ব, আমরা রাখছি কি এটা থেকে তোমার 10 সেন্টিমিটার দূরে রাখছি, এই যে 10 সেন্টিমিটার দূরে রাখছি, মানে ফোকাসের ভিতরে রাখছি, তাহলে কেমন হবে। তো ফার্স্টে আমরা হচ্ছে একটা সমান্তরাল আলোক দেই। সমান্তরাল যদি এখানে দিকে পড়ে তাহলে এটা ফোকাস দিয়ে বের হয়ে যাবে, তাহলে এই দিক দিয়ে বের হয়ে যাবে, এই দিক দিয়ে, ঠিক আছে। তারপরে যদি এটা বক্রতার কেন্দ্র দিয়ে যাই, বক্রতার কেন্দ্র দিয়ে যেতে চাই, তাহলে মানে এদিক দিয়ে গেলে মনে হইলে মানে এদিক দিয়ে যাবে, তাহলে এটা ফিরে আসবে কোন দিকে, এদিকে ফিরে যাবে। তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে সে যাবে। আচ্ছা একটু ইয়ে করে রাখি, মানে মনে হয় যে হবে যে আলোটা এদিক যাচ্ছে, তো সো এদিক দিয়ে তোমার কি ফিরে যাবে, ঠিক আছে, এদিক দিয়ে ফিরে যাবে। অর্থাৎ আমি একটু তোমাকে বুঝাই যে আলোটা এদিক গেছে, এদিক দিয়ে ফিরে যাবে। তারপর আলোটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র দিয়ে তোমার মনে হচ্ছে যাচ্ছে বক্রতা কেন্দ্র বরাবর, তাহলে হচ্ছে এই কেন্দ্র দিয়ে কি হবে তোমার চলে যাবে। তাহলে এই দেখো তো এই যে বাস্তব দিকে মানে এই যে দিক থেকে আলোটা গেছে মানে এ হয়েছে, এই দিকে তো তোমার মিলিত হওয়ার কোনো সম্ভাবনা আছে বলতো। যত দূরে যাবে কি just অনেক দূরে চলে যাবে, কিন্তু এজন্য হচ্ছে আমাদেরকে এই দিকে উল্টা দিকে হচ্ছে কি মানে উল্টা উল্টা পাশে হচ্ছে কি করতে হবে, মানে কল্পনা করতে হবে যে কোথায় মিলিত হয়েছে। তাহলে ধরো আমি কল্পনা করে নিলাম এদিকে মিলিত হবে, তাহলে আমি এভাবে আঁকি। তো এইদিকে কল্পনা করে নিব আর কি। এই যে এখানে মিলিত হয়েছে দেখো তো, কোথায় মিলিত হয়েছে, এই যে তোমার এখানে মিলিত হয়েছে, এই যে এই পয়েন্টে এখানে মিলিত হয়েছে। এটা হচ্ছে কি পি না,
তো এটা হবে কি পি প্রাইম। এবার যদি এখান থেকে একটা লম্ব আঁকো তুমি, এখান থেকে যদি একটা লম্ব আঁকো, এটা হচ্ছে কি কিউ প্রাইম হচ্ছে এই বিন্দুতে দিব। তো এটা হচ্ছে কিউ প্রাইম। তাহলে এটা হচ্ছে লক্ষ্যবস্তুর মানে এসে প্রতিবিম্ব হয়েছে, ঠিক আছে? তাহলে কেমন হয়েছে দেখছো? মানে কেমন হয়েছে বলতে পারবা? তাহলে এটা কি বিশ্লেষণ দিবা তুমি বলো? মানে প্রতিবিম্ব আকার বা তোমার প্রতিবিম্ব তোমার কে রশ্মি দিয়ে তোমাদের যেহেতু বসিয়া করতে, তাহলে কি বলবা তুমি এখানে? দেখো তো, প্রথমত সোজা হয়েছে, সোজা হয়েছে। তারপরে কি হয়েছে তোমার বলতো? বড়, মানে বর্ধিত, বর্ধিত বা বড়। আর কি হয়েছে বলতে পারবা? দেখো, আমাদের আলো যেদিক গেছে আমাদের এই এই সাইডে তো তোমার মিলিত হয় নাই, তো এটা বাস্তব হয় নাই। যেহেতু তোমাকে এটা কল্পনা করে উল্টা সাইডে মিলাতে হয়েছে, মানে তৈরি হয়েছে, এজন্য এটা কি অবাস্তব প্রতিবিম্ব। তাহলে অবাস্তব প্রতিবিম্ব হয়েছে, অবাস্তব। তাহলে সোজা বর্ধিত অবাস্তব প্রতিবিম্ব করতেছে। তো আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো এইভাবে চিত্রগুলা তোমাকে আঁকায়া দিলেই হবে। এটা ছিল তোমার 7 নম্বর সলভ। এবার হচ্ছে আমরা 8 নংটা করি। আচ্ছা, 8 নং এ এখানে দেওয়া আছে কি যে Q1 চার্জ মানে এ বিন্দু মানে বি একটা বি, ঠিক আছে? এবং বি দেওয়া আছে এবং Q2 চার্জ দেওয়া আছে, মধ্যবর্তী ডিসটেন্সটা হচ্ছে 30 সেন্টিমিটার। কেমন দেওয়া আছে? ওকে। তো বলছে কি এ এবং বি এর মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে। ওকে। তো দ্বিতীয় বলছে আধান দ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তোমার প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, তাহলে এটা সহজ একটা অঙ্ক, একদম ইজি, এটা খুবই কমন একটা অঙ্ক আসছে তোমাদের। সো চলো করি। এবার গ নাম্বারটা দেখি আমরা করি আগে। তো এখানে কি দেওয়া আছে? Q1 কত? 100 কুলম্ব। Q2 কত দেওয়া আছে? 400 কুলম্ব। তাহলে এখানে কে এর মানও দেওয়া আছে, রাইট? সো আমরা জানি কি F = হচ্ছে K ইনটু Q1 ইনটু Q2 ডিভাইড বাই কি তোমার D স্কয়ার। তো ডিসটেন্স 30 সেন্টিমিটার, তো এটা মিটার নিবা, মিটার নিয়ে যাবা, তাহলে এটা 0.3 মিটার আসবে, ঠিক আছে? তাহলে বসাও 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 100 গুণ 400 ডিভাইড বাই 0.3 স্কয়ার। তাহলে দেখি ক্যালকুলেশন করে কত আসে। 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 100 ইনটু 400 ডিভাইড বাই 0.3 স্কয়ার। এটা আসবে 4 ইনটু 10 টু দি পাওয়ার 15। এই যে এত নিউটন হচ্ছে আমাদের এই যে তোমার বলের মানটা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা করলাম। এবার গহ নাম্বারটা দেখি কি বলছে। গহ নাম্বারে বলছে যে সংযোগ রেখে কোথায় প্রাবল্য শূন্য হবে। গহ, তাহলে এখানে একটা চার্জ আছে কিউ, এখানে Q2, Q1, Q2। তাহলে মধ্যবর্তী ডিস্টেন্সটা কত দেওয়া আছে বলতো? ডিস্টেন্স দেওয়া আছে তোমার মানে 0.3 মিটার বা 30 সেন্টিমিটার। তাহলে এটা কত? এটা হচ্ছে তোমার 0.3 মিটার। তাহলে ধরে নিলাম যে এই বিন্দুতে তোমার কি হলো? তোমার প্রাবল্য শূন্য হইলো, এই বিন্দুতে প্রাবল্য শূন্য হইলো। এই ধর একটা সি বিন্দু তলাম, হ্যাঁ? তাহলে ধর এই যে এটা প্লাস না, এটা তোমার 100 কুলম্ব তো প্লাসের, এটা কি? এটা তোমার 400 কুলম্ব প্লাসের। তো এটার যে প্রাবল্যটা এই দিক কাজ করবে না? প্রাবল্য যে E1 হচ্ছে এইদিকে, আর এটার জন্য ধর E2 সেই দিকে। তাহলে এখানে শূন্য হইতে গেলে কি হইতে হবে তোমার? E1 এবং E2 তো সমান হতে হবে, যেহেতু বিপরীত দিক, মানে একটা এদিকে একটা এদিকে, তাহলে দুটো সমান হলে তো তাদের সমান হবে, তাই না? প্রাবল্য। তো এই শর্ত ইউজ করে এখন আমরা করে ফেলি। এটা ধরলাম কি x দূরত্ব, তাহলে বাকিটা কি হবে বলতো? মানে এটা যদি আমরা x ধরি, এই যে এখান থেকে তোমার এটাকে যদি x ধরি, তাহলে এটা হবে কত? এটা হবে তোমার কি 0.3 মাইনাস x। ওকে, অলরাইট। তো এবার হচ্ছে আমরা করি E1 কত হবে? E1 হচ্ছে কি k ইনটু আমরা জানি কি Q1 ডিভাইড বাই এই যে x স্কয়ার, মানে এই যে r, এটা থেকে তোমার যে বিন্দুতে তোমার প্রাবল্য শূন্য হবে সেই বিন্দুর দূরত্ব, তাহলে x স্কয়ার এখানে। তারপর k ইনটু Q2 ডিভাইড বাই কি হবে তোমার এই যে এটার স্কয়ার, এই যে এখান থেকে তোমার এই যে দূরত্বটা 0.3 মাইনাস x স্কয়ার। তাহলে এবার একটু খেয়াল করো, আমাদের এই যে এখানে কে কে কাটা, তারপর কিউর মান তো তুমি জানো কত? 100। 100 ডিভাইড বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 400 ডিভাইড বাই 0.3 মাইনাস x স্কয়ার। এবার আমরা কি করতে পারি? দুই পাশকে বর্গমূল করে দিই। তাহলে এখানেও বর্গমূল করে দিলাম, এই পাশকে হচ্ছে বর্গমূল করে দিলাম, ঠিক আছে? এটাকে রোড করে দিলাম, এটাকে আমরা রোড করে দিলাম। যেটা হবে যে 10 100 কে রোড করলে কত? 10 আসে, আর x স্কয়ার কে রোড করলে রোড স্কয়ার কাটা x থাকবে। 400 কে রোড করলে কত আসবে বলো? 20 আসবে না? 20 আসবে, 20।
আর এটা আসবে কি তোমার প্রোডিউসকে কাটা 0.3 মাইনাস এক্স থাকবে। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করবো আর কি। তাহলে কি আসবে 20 এক্স ইকুয়াল টু আর গুণ করতেছি আমরা, তাহলে 0.3 ইন্টু 10 মানে কি 3 না? 3 মাইনাস 10x। তাহলে এখানে আসবে কত 30 এক্স ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এক্স এর মান কত আসতেছে পয়েন্ট মানে 3/30 আর কি। তাহলে আসবে 0.1 আসবে আর কি, 0.1 3/30, হ্যাঁ 0.1 মিটার। অর্থাৎ এই যে তোমার প্রথম যে চার্জটা আছে Q1 চার্জ থেকে 0.1 মিটার দূরে কি হবে, প্রাবল্য শূন্য হবে। তো এটা লিখে দিবা তুমি, তাইলে হবে Q1 হতে কি 0.1 মিটার দূরে কি হবে তোমার প্রাবল্য শূন্য হবে, শেষ। তো একদম সহজ অঙ্ক ছিল, একদম সহজ ছিল, আই থিঙ্ক তোমরা এটা পারবা। তো এরপরটা দেখি তো। আচ্ছা, এটা 2 নং থেকে আসে, 2 নংটা হচ্ছে কি স্লাইড ক্যালিপার্স অঙ্ক আসছে। আচ্ছা, তোমার কি বলছে এখানে একটু খেয়াল করো যে একটা ছক দেওয়া আছে যেখানে একটা বস্তুর দৈর্ঘ্য প্রস্থ তোমার ইয়ে দেওয়া আছে, প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে, বার্নিয়ার সমাধান দেওয়া আছে, বার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি দেওয়া আছে, এবং হচ্ছে তোমার কি এই যে পার্ট হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, গত বছর উদ্দীপক হতে ছক হতে বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করতে বসে। তাহলে খেয়াল করে এই যে নাম্বারটা আমরা করি, তো এই বস্তুটা তোমার কি দেওয়া আছে, দৈর্ঘ্য কত বের করতে হবে। তাহলে এখানে আমাদের কি দৈর্ঘ্যের জন্য যে এক্সটা কত হবে, যে এল প্লাস, সরি এক্স তো তোমার মোট পার্ট তাই না, মানে এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে দৈর্ঘ্যের তোমার পার্ট কত, মানে মূল পার্ট কত, প্রধান স্কেল পার্ট 20 মিলিমিটার প্লাস ভি কত 0.6 আর কি, 0.6 না শুধু 6 ইন্টু কত তোমার ভিসি কত 0.05 মিলিমিটার। তাহলে টোটাল আসবে কত বলো তো, 20 প্লাস 6 ইন্টু 0.05, তাহলে আসবে 20.3 মিলিমিটার, বুঝছো? তাহলে প্রস্থ তোমার কত, প্রস্থ হচ্ছে ওয়াই কত হবে, এটা এম প্লাস বি ইন্টু বিসি। তাহলে এটার বি এম কত, এটার মানে এম হচ্ছে তোমার 10, বি হচ্ছে 8, আর বিসি তো 0.005। আচ্ছা, তাহলে কত আসে বলে দিকে, 10 প্লাস 8 ইন্টু 0.05, তাহলে আসবে 10.4 মিলিমিটার। তো এটা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছে। তাহলে আমাদের কি জানি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে কি 20.3 মিলিমিটার ইন্টু প্রস্থ হচ্ছে 10.4 মিলিমিটার। তাহলে গুণ করলে কত আসে, 20.3 ইন্টু 10.4, তাহলে আসবে ক্ষেত্রফলটা আসবে হচ্ছে 211.12 মিলিমিটার স্কোয়ার হচ্ছে আমাদের ক্ষেত্রফল, শেষ। এটা হচ্ছে কি আমাদের একদম গড় নাম্বারের আনসার, একদম সহজ ছিল। তো ক্যালকুলেশন গুলো খুব ভালো করে করবা তোমরা, ঠিক আছে? ক্যালকুলেশন কিন্তু ভালো করে করতে হবে। আচ্ছা, গহ্বরের প্রধান স্কেল দ্বারা আয়তাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করে আপেক্ষিক ত্রুটি বের করতে বলা হয়েছে। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে, ধরো এখানে এক্স কত, মানে এখানে তোমার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দৈর্ঘ্য তুললাম তোমার কি এ কত, এটা 20 মিলিমিটার, আর প্রস্থ ধরলাম বি, তাহলে হবে কি 10 মিলিমিটার। এগুলো কি তোমার কি দৈর্ঘ্য প্রস্থ, শুধু প্রধান স্কেল পাঠাইতেছি আমরা কিন্তু। তাহলে ক্ষেত্রফলটা কত হবে প্রধান স্কেল পাঠ নিয়ে করলে, তাহলে কি 20 ইন্টু মানে এবি আর কি, তাহলে 20 ইন্টু 10, তাহলে হচ্ছে 200 মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে কি ক্ষেত্রফলটা, ঠিক আছে? তো এবার সর্বোচ্চ তোমার ক্ষেত্রফল এবং সর্বনিম্ন ক্ষেত্রফল বের করবো। তাহলে এবার খেয়াল করো, ত্রুটি ধরতে হবে না, যে যান্ত্রিক ত্রুটিটা বের করতে হবে না আগে। তাহলে এই যান্ত্রিক বা এই যন্ত্রের যে ত্রুটিটা, এটা তোমার কত হবে, ধরো এক গড়ের অর্ধেক নিবা আর কি। ধরো এক গড় কত তোমার 1 মিলিমিটার, তাহলে এটার অর্ধেক কত 0.5 মিলিমিটার। এটা কিন্তু ভার্নিয়ার কষ্ট নেওয়া লাগবে না, কারণ এটা কিন্তু আমার ভার্নিয়ার স্লাইড ক্যালিপার যে আমরা মাপতেছি না, আমরা শুধু প্রধান স্কেলের পার্টের ইয়া করতেছি আমরা, ঠিক আছে? তাহলে এই যে তোমার কত হবে, ত্রুটি কত নিতে হবে, তোমার যন্ত্রের ত্রুটি প্লাস মাইনাস 0.5 মিলিমিটার ত্রুটি নিয়ে হচ্ছে কাজ করবো। তাহলে বলো সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম কত হবে, সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে বলো তো? এই যে তোমার 20 সাথে যোগ হবে 20 প্লাস 0.5 ইন্টু কি হবে তোমার 10 সাথে এটা যোগ হবে 0.5, তাহলে কত আসে বলো তো? হুম 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 5 ইন্টু ওকে, সো এটা আসছে তোমার 215.25 মিলিমিটার স্কোয়ার। আর মিনিমাম কত আসবে, মিনিমাম ভ্যালু মানে কত আসবে এরিয়া, তাহলে হচ্ছে এখানে 185.25 মিলিমিটার স্কোয়ার।
এবার বলো আমাদের যান্ত্রিক আপি যে চূড়ান্ত ত্রুটি এটা কত হবে বলো। আগে হচ্ছে আমরা এ ম্যাক্সিমাম থেকে আমাদের যে মেজার যে করছি হচ্ছে এটা বিয়োগ করবো, তাহলে কত আসবে বলো তো বিয়োগ করলে এটা। তাহলে আমাদের সর্বোচ্চ তোর মানে ইয়া থেকে ক্ষেত্রফল থেকে যেটা মেজার করছি এটা বিয়োগ করবো, তাহলে 200 বিয়োগ করলে আসবে হচ্ছে 15.25 মিলিমিটার স্কোয়ার। তারপরে আবার যদি আমরা মিনিমাম থেকে এটা বিয়োগ করি, মানে এটা থেকে যে মিনিমামটা বিয়োগ করি, তাহলে পার্থক্য আসবে হচ্ছে 14.75 মিলিমিটার স্কোয়ার। তাহলে বেশি কোনটা বলতো, বেশি কি এটা না? তাহলে এটা হবে কি আমাদের চূড়ান্ত ত্রুটি। এবার হচ্ছে আমরা আপেক্ষিক কিভাবে ত্রুটি বের করবো, তাহলে আপেক্ষিক ত্রুটি কত হবে বলো তো। আপেক্ষিক ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি কত হবে, ত্রুটি তাহলে আমাদের এটা হচ্ছে তোমার যেটা আমরা মেজার করছি, আর যেটা তোমার কি এই যে আমাদের চূড়ান্ত ত্রুটিটা এম এক্স মাইনাস যে এই যে বেরোটা এটা বসাবে ইন্টু কি হবে 100%। তুমি বাংলাতে লাগবা কি, এটা হচ্ছে তোমার কি পরিমাপিত তোমার ক্ষেত্রফল, এটা লাগবে কি তোমার চূড়ান্ত ত্রুটি। তাহলে এবার হচ্ছে আমরা মানগুলো বসাই, এটা হচ্ছে 200 মিটার মিলিমিটার স্কয়ার, এটা কত তোমার 15.25, তাহলে ইন্টু 100%। এবার ক্যালকুলেশন করে কত পার্সেন্ট আসে দেখো তো। 15.25 ডিভাইড বাই 200 ইন্টু 100%, তাহলে আসবে হচ্ছে তোমার 7.625 মিলি% হচ্ছে আপেক্ষিক ত্রুটি আসবে হচ্ছে কার, এই যে তোমার ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটিটা কার কোন ক্ষেত্রে, এটা শুধু প্রধান স্কেল পার মানে প্রধান স্কেল দ্বারা আমরা বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করি। কিন্তু যদি ভার্নিয়ার ক্যালিপার্স মানে এই সবটা নিতাম, এই যে এক্স ওয়াই যে বের করছে এমনি এটা নিয়ে করতাম, তাহলে আমরা ত্রুটি ধরতাম হচ্ছে কি মানে যান্ত্রিক ত্রুটি ধরতাম 0.05 মানে ভার্নিয়ার কনস্ট্যান্টের সমান হচ্ছে ধরে নিতাম আর কি, বুঝছো? তো এটা ছিল আমাদের আজকের আনসার, যেহেতু এখানে এক ঘরের মান তোমার কি 1 মিলিমিটার না, মানে এটার ক্ষেত্রে প্রধান স্কেলের ক্ষেত্রে এজন্য ত্রুটি ধরবে হচ্ছে এক ঘরের অর্ধেক 0.05 মিলিমিটার হবে, 0.5 মিলিমিটার হবে, ঠিক আছে? যদি ভার্নিয়ার স্কেল নিয়ে করতাম তাহলে হচ্ছে আমরা মেনলি এইভাবে করতাম যে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্টের সমান হচ্ছে তোমার কি নিতাম যান্ত্রিক ত্রুটি ধরে নিয়ে করতাম, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে এরপর কি আচ্ছা শেষ হয়ে গেছে তো। তাহলে আমরা সবগুলো সৃজনশীল কিন্তু আমি সলভ করেছি তোমাকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিবে, এবং নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা তোমার প্রশ্ন আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।